ইনফোগ্রাফিক রিজুমি। আপনারা অনেকেই হয়তো আজকে প্রথমবারের মতো এই টার্মটির সঙ্গে পরিচিত হচ্ছেন, কিন্তু বাইরের দেশে কিন্তু ইনফোগ্রাফিক রিজুমির টার্মটা বহুলভাবে প্রচলিত এবং বাইরের দেশে এখন অনেক জায়গায় ভিডিও সিভি, ভিডিও রিজুমি, ভিডিও প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনার অ্যাচিভমেন্টগুলোকে বর্ণনা করা, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে এখন বাইরের দেশে চলে আসছে। আমি আপনাদেরকে কিছু ইনফোগ্রাফিক রিজুমির স্যাম্পল দেখাচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে আমার রিজুমির স্যাম্পল দেখাচ্ছি। সো আমার রিজুমিটা হচ্ছে অনেকটা এইরকম, বাট আমার রিজুমির মূল পারপাস কি? আমার রিজুমির পারপাস কিন্তু কোনো জব করা না। মানে আমার রিজুমির মূল পারপাসটা হচ্ছে এইটার মাধ্যমে আমি যে কোম্পানিগুলোতে আগে কাজ করেছি ওখানেই বা আমি কি কাজ করেছি, আমি কি দিয়ে রেখে এসেছি, সেটাকে আমি আমার রিজুমির মাধ্যমে তুলে ধরেছি এবং আমি দেশে এবং দেশের বাইরে কোন কোন জায়গায় রিজুমি রিলেটেড কি কাজ করেছি সেটার বর্ণনা আছে আমার রিজুমিতে। সো আমি প্রথমেই বলে নিচ্ছি, আমার রিজুমিটা আদর্শ রিজুমির কোনো উদাহরণ না, বিকজ আমার পারপাস কোথাও জব করা না, যার কারণে আমি দ্য ওয়ে আই হ্যাভ রিপ্রেজেন্টেড মাই রিজুমি ইজ নট দ্য ওয়ে ইউ ক্যান রিপ্রেজেন্ট ইউর সেলফ। ওকে, এরপরে আমি তোমাদেরকে আরও কিছু রিজুমি দেখাচ্ছি। যেমন এই রিজুমিটা হচ্ছে মারিসা মায়েরের, এবং আপনি যদি ওনার রিজুমিটা দেখেন, ওনার রিজুমিতে প্রথমে উনি ইয়াহুর সিইও এবং প্রেসিডেন্ট, এর আগে উনি গুগলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এভাবে উনি ওনার ক্যারিয়ারের শুরু থেকে কোন কোন কোম্পানিতে কি পজিশনে কিভাবে সার্ভ করেছেন এই ডিটেইলিংটা আছে। এরপরে ওনার রিজুমিতে দেখেন এ ডে অফ মাই লাইফ, তার মানে হচ্ছে উনি একটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে কাটান এটার একটা বর্ণনা উনি দিয়েছেন। উনি ওনার লাইফের ফিলোসফি উনি দিয়েছেন। উনি আসলে ওনার ক্যারিয়ারে কোন কোন কাজের জন্য উনি সবচেয়ে বেশি প্রাউড ফিল করেন, ওনার সেই অ্যাওয়ার্ডসগুলো উনি দিয়েছেন ওনার স্ট্রেংথগুলো, উনি ওনার কিছু ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি দিয়েছেন। লাস্টে উনি ওনার একাডেমিক বর্ণনা দিয়ে ওনার রিজুমিটি ক্লোজ করেছেন। আপনাদেরকে আরও দু একটা রিজুমি দেখানো যাক। দেখুন এটি হচ্ছে এলন মাস্কের রিজুমি। এলন মাস্ক হচ্ছেন বর্তমানে সোলার সিটির চেয়ারম্যান। এর আগে উনি টেসলা মোটরের সিইও ছিলেন এবং এর আগেও উনি কোন কোন কোম্পানিতে কি কাজ করেছেন, কি দায়িত্ব পালন করেছেন এবং উক্ত কোম্পানিগুলোতে দায়িত্ব পালন করাকালীন সময়ে ওই কোম্পানিগুলোতে উনি কি কন্ট্রিবিউট করেছেন, এই টোটাল জিনিসটা কিন্তু ওনার রিজুমির এই পাশে রয়েছে। এরপর ওনার রিজুমির ডান দিকে যে স্কিল এবং কম্পিটেন্সিস রয়েছে, সেখানে ওনার আসলে কি দক্ষতা এবং এই দক্ষতাগুলোকে একটা নির্দিষ্ট স্কেলে, দেখুন একটা নির্দিষ্ট স্কেলে মেজার করা হয়েছে। এরপরে উনি ওনার অ্যাচিভমেন্ট এবং কিছু সার্টিফিকেশান দিয়ে, ল্যাঙ্গুয়েজ স্কিল এবং ইন্টারেস্ট দিয়ে উনি ওনার রেজুমি ক্লোজ করেছেন। এরপরে দেখুন পিটার কিংয়ের রিজুমি। সো পিটার কিং দেখুন, উনি আবার 1988 সালে ক্যারিয়ার শুরু করেন। সো 1988 সাল থেকে 2016 সাল পর্যন্ত এই টোটাল সময়টাকে উনি একটা গ্রাফে সাজিয়ে উনি ওনার টেকনোলজিতে কি কাজ করেছেন, ইউটিলিটিসে কি কাজ করেছেন, কনসালটেন্সিতে কি কাজ করেছেন, বিজনেস লিডারে কি কাজ করেছেন, উনি কি ল্যান্ডমার্ক প্রোগ্রামে উনি অংশগ্রহণ, মানে কি ল্যান্ডমার্ক প্রোগ্রাম উনি কন্ট্রিবিউট করেছেন, ওনার প্রধান ক্লায়েন্ট কারা, এই জিনিসগুলোকে উনি একটা গ্রাফিক্যাল বা উনি একটা প্রেজেন্টেশনের মাধ্যমে উনি একটাকে প্রকাশ করেছেন। সো এই ধরনের যে রিজুমিগুলো আছে, এরপরে দেখেন জেফ বেজোসের সিভি। সো ওনার সিভিতেও উনি হচ্ছেন অ্যামাজন.কমের সিইও এবং প্রেসিডেন্ট। সো এখানে উনি আসলে কি কাজ, ওনার অ্যাচিভমেন্টগুলো কি সেগুলো আছে, ওনার কম্পিটেন্সিসগুলো কি সেগুলো আছে, ওনার পার্সোনাল কি অ্যাচিভমেন্ট আছে সেগুলো আছে। বাট এভরিথিং ইজ রিপ্রেজেন্টেড ইন ওয়ান পেজ, অনলি ওয়ান পেজে ওনারা ওনাদের রিজুমিগুলোকে ডেভেলপ করেছেন। এখন প্রশ্ন হলো, ভাইয়া এই ধরনের রিজুমি কি আমাদের দেশে অ্যাকসেপ্টেড? না, এই ধরনের রিজুমি আমাদের দেশে অ্যাকসেপ্টেড না। কেন এই ধরনের রিজুমি আমাদের দেশে অ্যাকসেপ্টেড না? আচ্ছা, এটা আমি আপনাদেরকে প্রথমেই ক্লিয়ার করি। এই ধরনের রিজুমি এখনও আমাদের দেশে অ্যাকসেপ্টেড না, কিন্তু এই ধরনের রিজুমি কিন্তু গ্লোবালি অ্যাকসেপ্টেড। সো আমাদের দেশের টপ ম্যানেজমেন্ট যদি আস্তে আমাদের দেশের টপ ম্যানেজমেন্ট যখন এই ধরনের রিজুমি গ্রহণ করায় অভ্যস্ত হয়ে পড়বেন, তখন হয়তো আপনারাও এরকম এক পেজের মধ্যে সুন্দর রিজুমি আপনাদের ডিজাইন করতে পারবেন। আমি জানি আপনারা অনেকেই হয়তো দেখেছেন 10 মিনিট স্কুলেও কিন্তু পাওয়ার পয়েন্টসের যে
টিউটোরিয়ালটা রয়েছে সাদমান সাদিকের, সেখানে কিন্তু একটা ইনফোগ্রাফিক রিজুমি কিভাবে ডেভেলপ করতে হয় তার একটা ডেমো কিন্তু সে দেখিয়েছে। সো আপনাদেরকে দেখেন এই ধরনের রিজুমিগুলো কেন আমাদের দেশে অ্যাকসেপ্টেড না, আমি এই প্রশ্নটার উত্তর আপনাদেরকে দিচ্ছি। আপনাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন আসতে পারে যে সারা পৃথিবীতে এটা অ্যাকসেপ্টেড, কেন বাংলাদেশে অ্যাকসেপ্টেড না? দেখুন, যেমন ধরেন আপনি যদি এলন মাস্কের রিজুমিটা দেখেন তাহলে দেখবেন ওনার ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু উনি 4 স্কেলের মধ্যে 3, উনি 4 স্কেলের মধ্যে উনি দেখাচ্ছেন যে ওনার ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে ক্যাপাসিটি এটা হচ্ছে 4-এর ভেতরে 3, ওনার ক্রিয়েটিভিটি 4-এর ভেতরে 3.5। সো উনি ওনার জিনিসটাকে এভাবে স্কোর করছেন। এখন আপনি যদি আপনাকে স্কোর করেন যে আপনার কোর স্কিলগুলো কি কি, যেমন ধরুন আপনি হয়তো আপনার কমিউনিকেশন স্কিল থাকতে পারে, আপনার হয়তো পাবলিক স্পিকিং স্কিল থাকতে পারে, আপনার হয়তো ইভেন্ট ম্যানেজমেন্টের স্কিল থাকতে পারে, আপনার হয়তো প্রজেক্ট ম্যানেজমেন্টের স্কিল থাকতে পারে, কিন্তু আপনি যদি নিজেই দেন যে আপনার কমিউনিকেশন স্কিল 90%, প্রেজেন্টেশন স্কিল 95%, প্রজেক্ট ম্যানেজমেন্টের স্কিল 70%, ইভেন্ট ম্যানেজমেন্টের স্কিল 90%, আপনি নিজেই নিজেকে জাজ করছেন আপনার এই স্কিল যে আদৌ এত পার্সেন্ট কিনা, এটা জাজ করে দিল কে? আপনি নিজেই বলছেন আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিল 90%, কিন্তু এটা জাজ করে দিল কে? কে বললো আপনার স্কিল 90%? এটার প্রমাণ কি? এটার ব্যাকগ্রাউন্ড কি? এটা কিভাবে হলো? আছে কোনো উত্তর আপনার কাছে? আপনার কাছে কিন্তু এটার কোনো উত্তর নাই। আবার যেমন ধরেন আপনাদেরকে যদি দেখাই এর আগে আরেকটা রিজুমিতে, যেমন ধরেন আপনি যদি মারিসা মায়ের রিজুমিটা দেখেন তাহলে আপনি দেখবেন যে এখানে ওনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল এখানে 5টা ডট, স্প্যানিশ 4 ডট, জার্মান 3 ডট। এখন আপনি যদি ওভাবে উল্লেখ করেন যে আপনার বাংলা বলার দক্ষতা 10-এর ভেতরে 10, ইংরেজির দক্ষতা 10-এর ভেতরে 9, চাইনিজ ভাষায় কথা বলার দক্ষতা আপনার 10-এর ভেতরে 8, আমার আপনাকে প্রশ্ন যে আপনি যে এটা মেনশন করলেন এটার বেসলাইন কি? এটা কিসের উপরে ভিত্তি করে আপনি মেজার করলেন? এখন আপনার হয়তো মনে হতে পারে যে তাহলে বাহিরে এই জিনিসগুলো কিভাবে মেজার করলো? বাহিরে এই যে রিজুমিগুলো ডেভেলপ করা হয়েছে, এই রিজুমিগুলো প্রত্যেকটা রিজুমি ডেভেলপ করা হয়েছে প্রফেশনাল রেজুমি রাইটারের মাধ্যমে, যারা প্রফেশনালি মানুষের সঙ্গে 1-to-1 কথা বলার মাধ্যমে এই ধরনের রিজুমি ডেভেলপ করে দেয়, থার্ড পার্টি ডেভেলপ করে দেয় এবং কনসালটেন্টের মাধ্যমে এটা ডেভেলপ করা হয়। এই কনসালটেন্টরা কিভাবে রিজুমিগুলো ডেভেলপ করেন, যেমন ধরেন এইটার জন্য এক ধরনের কোয়েশ্চেনারি থাকে, এটাকে বলা হয় হচ্ছে সাইকোমেট্রিক কোশ্চেন। আপনাকে হয়তো 100 প্রশ্ন দেওয়া হবে, আপনি প্রশ্নগুলোর উত্তর করবেন ইয়েস, নো, ভেরি গুড, 1, 2, 3, অথবা আপনাকে 4-5টা অপশন দেওয়া হবে, আপনি অপশনগুলোর মধ্যে A, B, C, D এগুলো মার্ক করবেন। মার্ক করে আপনি যখন এই 100টা প্রশ্নের উত্তর দেবেন তখন এই উত্তরের আলোকে আপনাকে একটা স্কোর দেবে এবং ওই স্কোরটা আপনি আপনার রিজুমিতে এনে বসাতে পারবেন। এবং এই স্কোরগুলো কিন্তু আন্দাজে হয় না, এই স্কোরগুলো রিসার্চ দ্বারা প্রমাণিত। আপনাদের সবাইকে বলি, আপনারা একটা নাম্বার লিখে রাখেন, MBTI নাম্বার, MBTI নাম্বার। আপনারা MBTI নাম্বার লিখে যখন গুগল করবেন তখন আপনারা দেখতে পারবেন যে আসলে কিভাবে এই সাইকোমেট্রিক টেস্টটা করা হয়। সেকেন্ড, যেমন ধরেন আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিল 90%, কিন্তু এটার কিন্তু কোনো বেজ নাই। বাট বাইরের দেশে আপনি যখন গ্র্যাজুয়েশন করবেন, যেমন ধরেন আপনি এখন গ্র্যাজুয়েশন করছেন, 4 বছরে আপনাকে 500 অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এখন 500 অ্যাসাইনমেন্টের মধ্যে আপনি 400 অ্যাসাইনমেন্ট অন টাইমে জমা দিয়েছেন, তাহলে ওই ইউনিভার্সিটি থেকেই আপনাকে বলে দিবে যে আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিল 400 ডিভাইডেড বাই 500 মাল্টিপ্লাইড বাই 100, তার মানে কত? 80%। তার মানে আপনি যে এখানে লিখছেন যে আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিল 80%, এটার একটা বেজ আছে, কিন্তু আপনি যদি নিজেই নিজেকে জাজ করে লিখে বসেন তাহলে সেটার কিন্তু কোনো বেজ নাই। দ্বিতীয়ত, ল্যাঙ্গুয়েজ স্কিল কীরকম এটার জন্য বিভিন্ন ধরনের টেস্ট দিতে হয়। যেমন আমাদের দেশে IELTS পরীক্ষা দেন, IELTS পরীক্ষাতে কিন্তু বোঝা যায় যার স্কোর 6 আর যার স্কোর 7, দুজনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এছাড়া আপনি যদি দেখেন মারিসা মায়ের রিজুমির ল্যাঙ্গুয়েজ স্কিল, সো উনি দেখেন উনি হচ্ছেন ইংলিশে উনি স্কোর দিয়েছেন 5 আউট অফ 5,
স্প্যানিশে উনি দিয়েছেন 4 আউট অফ 5, জার্মান ল্যাঙ্গুয়েজে উনি ওনার স্কিল দিয়েছেন 3 আউট অফ 5। বাট বাহিরের দেশে, ইভেন আমাদের দেশেও কোন ল্যাঙ্গুয়েজের এফিসিয়েন্সি কত এটা মেজার করার কিন্তু ওয়ে আছে। লাইক আপনি যদি IELTS দেন, আইএলস দিলে আপনি কিন্তু আপনার ইংলিশের দক্ষতা 9-এর মধ্যে 5, 6 না 7 নাকি 8 এটা কিন্তু আপনি মেজার করতে পারেন, এবং 6 স্কোর যার তার চেয়ে 7 যার স্কোর সে কিন্তু আরেকটু ভালো হবে। তদ্রূপ জিআরই আছে, টোফেল আছে, এক একজন আসলে এক এক ধরনের পরীক্ষা দিয়ে তাদের এই স্কোরগুলো যাচ করে নেয়। সো আপনাকে বলার যেটা হচ্ছে যে আপনি যদি ইনফোগ্রাফিক রিজুমি তৈরি করেন তাহলে আপনি আপনার যে দক্ষতাগুলো দিবেন, আপনি আপনার যে স্কিলগুলো দিবেন, সেই স্কিলগুলোকে আপনি যদি এরকম ইনফোগ্রাফিক আকারে অথবা এরকম গ্রাফিক্যাল ওয়েতে অথবা যে কোনো ওয়েতে আপনি যদি প্রেজেন্টেশন আকারে কোনো চার্ট বা কোনো ছক বা কোনো পাইয়ের মাধ্যমে আপনি যদি প্রকাশ করতে চান, তাহলে আপনাকে প্রথমত এনশিওর করতে হবে যে আপনি যেটার মাধ্যমে এটা প্রকাশ করতে চাচ্ছেন সেটার আসলে জেনুইনিটিটা কী। আপনার প্রকাশের এই যে আপনি যদি কোনো চার্টের মাধ্যমে বা কোনো ছকের মাধ্যমে এভাবে যদি আপনি রিপ্রেজেন্ট করেন এবং সেটার যদি জেনুইনিটি থাকে তাহলে আলটিমেটলি কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি নিজেই দিয়ে রাখেন যে আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিল 100%, বাট আদতে যদি আপনার সেটা না হয় তাহলে আলটিমেটলি আপনি কিন্তু যে তথ্যটা দিলেন রিজুমিতে সেই তথ্যটা ভুল হলো। সো আমাদের দেশের প্রেক্ষাপটে আলটিমেটলি যে জিনিসটা প্রেফার করা হয় সেটা হচ্ছে নর্মাল রিজুমি। এখন নর্মাল রিজুমির মধ্যে আসলে কোনো ধরনের কালার, কোনো ধরনের শেড, এই জিনিসগুলো না আসলে রিক্রুইটাররা ওইরকমভাবে পছন্দ করে না। সিভি বা রিজুমি রাইটিংয়ের ক্ষেত্রে একটা কথা সবসময় মনে রাখবেন, হোয়াট ইজ সিম্পল দ্যাট ইজ বিউটি, হোয়াট ইজ সিম্পল দ্যাট ইজ বিউটি। কাজেই আপনার রিজুমিটা হবে যেন, আপনার রিজুমিটা যেন খুব সিম্পল হয়, কোনো প্রকারের হাঙ্কি পাঙ্কি টাইপের কোনো কালার অথবা কোনো ধরনের টেবিল, কোনো ধরনের শেপ, এই জিনিসগুলো না আসলে আমাদের দেশের প্রেক্ষাপটের সঙ্গে ওইভাবে যায় না। সেকেন্ড, আপনাদের আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া রিজুমি আসলে কত পেজের হবে, আমরা কি এভাবে 1 পেজের রিজুমি করব? আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে আমি বিভিন্ন HR প্রফেশনালের সঙ্গে যখন কথা বলেছি তখন আমাকে আসলে তারা বলেছেন যে 1 পেজের রিজুমিটা না আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে চলে না, তারা একটা রিজুমি মিনিমাম যেন 2 পেজ হয় এটা তারা বলেছেন। এখন 2 পেজের রিজুমিটা আসলে কাদের জন্য হবে? একজন ফ্রেশ গ্র্যাজুয়েট থেকে আরম্ভ করে, আপনি যদি ফ্রেশ গ্র্যাজুয়েট থেকে আরম্ভ করে 10 বছর পর্যন্ত ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি আপনার হয় তাহলে আপনার রিজুমিটা হবে 2 পেজে। আর যদি 10 বছর থেকে আপনার রিজুমি যদি আপনার যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 10 বছর থেকে 35 বছর বয়স পর্যন্ত হয় তাহলে আপনার রিজুমি হবে ম্যাক্সিমাম 3 পেজের। মনে রাখবেন 3 পেজের উপরে আসলে রিজুমি না হওয়াটাই ভালো, কারণ একটা রিজুমি যখন একজন রিক্রুইটারের হাতে পড়ে উনি ম্যাক্সিমাম 10 to 15 সেকেন্ডস টাইম উনি নেন রিজুমিটা দেখে জাজ করার যে আপনাকে উনি আদৌ ইন্টারভিউর জন্য ডাকবেন নাকি ডাকবেন না। কাজেই ওই 10 থেকে 15 সেকেন্ড সময় খুবই ভাইটাল, খুবই ক্রুশিয়াল। ওই মুহূর্তের মধ্যেই আসলে আপনার মেইন অ্যাচিভমেন্টগুলো, আপনি কোম্পানিকে কি দিতে পারবেন সেই ম্যাটারগুলো, আপনার কি কি দক্ষতা আছে, এই জিনিসগুলো যেন আপনার রিক্রুইটারের চোখে পড়ে, এই জিনিসগুলো যেন আপনার রিক্রুইটারের চোখে পড়ে যায় ওই 10 সেকেন্ডের মধ্যে। কাজেই আপনারা সবসময় একটা সিম্পল ফরম্যাটে রিজুমি করবেন, সিম্পল ফরম্যাট, এবং ফরম্যাটটা আসলে ওরকমভাবে বেশি একটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার যে কোনো ফরম্যাটে আপনার কন্টেন্ট। এবং সিম্পল ওয়েতে আপনি যখন একটা রিজুমি তৈরি করবেন এমনভাবে তৈরি করবেন যাতে করে আপনার রিক্রুইটারের কাছে যেন 8 থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড সময়ের মধ্যেই যেন আপনি ইমপ্রেশনটা ক্রিয়েট করতে পারেন এবং উনিও যেন ফিল করতে পারে যে না, এই লোকটাকেই তো আমি খুঁজছি, এই লোকটাকেই আমার ইন্টারভিউ দেওয়ার জন্য কল করা উচিত। 2018 সালে এসে আপনার রিজুমিতে এই একটা প্রশ্নের উত্তর থাকাটাই সবচেয়ে বেশি জরুরি যে একজন রিক্রুইটার কেন আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে। আপনার রিজুমিতে সেই প্রশ্নের উত্তরটা আছে কি? ধন্যবাদ।